প্রশ্ন ছিল, সেই জি বলেন। প্রশ্নটি হচ্ছে ১৬ বছরের আন্দোলন আর ছাত্রদের আন্দোলন যোগসূত্রে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের আপনার মন্তব্যটা কি, সেটা একটু আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে। তবে আমাদের গত ১৬ বছরের যে আন্দোলন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বৎসর যেভাবে দেশ পরিচালনা করেছেন, এই পরিচালনার নেপথ্য যদি খুঁজতে হয়, মানুষের মধ্যে বিগত দিনগুলোতে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশে ঘটেছে হলো লাস্টে যেটা ছাত্র জনতার আন্দোলন। তাদের যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনটা যৌক্তিক দাবি ছিল তারা যেন সঠিকভাবে যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, তো সেখানে তারা যে দাবি দিয়েছিল সেটাকে তারা অ্যাকসেপ্ট করতে দেরি করেছে, এবং যেভাবে গণহারে পুলিশ দিয়ে এবং বিডিআর দিয়ে যেভাবে মানুষকে হতাহত করেছে এবং মানুষকে নির্বিচারে খুন করা হয়েছে, তারই বহিঃপ্রকাশের প্রেক্ষিতেই কিন্তু আপনার এই আন্দোলনটার ফলপ্রসূ হয় এবং এক দফাতে আসে। এক দফা মানে তার পতনের, এবং এই পতনের সময় যখন কথা আসছে, তখন আমাদের যে ১৫ বছরের ছাত্র জনতার এবং জনসাধারণের, অভিভাবকদের, শিক্ষকদের সব সম্মিলিতভাবে তারা একসাথে রাস্তায় নেমে আসছে এক দফার আন্দোলনে। যে স্বৈরাচার বললে তাকে একটু ছোটই মানায়, এটা হলো গণহত্যাকারী, যেখানে ১৫ বছরে হাজার হাজার লোককে খুন করেছে, সেই গণহত্যাকারী হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে। এবং আমরা যারা ব্যবসায়ী মানুষ, আমরাও জানি অনেক কিছু। আর তাছাড়া আমি নিজেও তো গণমাধ্যম ব্যক্তিত্ব, আমরা অনেক সময় অনেক কিছু জানতাম, কিন্তু সেটা প্রকাশ করতে পারতাম না। বিশেষ শৃঙ্খলা বাহিনী যারা ডিজিএফআই পরিচালনা করত, সেখানে মিডিয়া উইংস ছিল। মিডিয়া উইংসের নামে আমাদেরকে সবসময় এটার থেকে বিরত থাকার জন্য চাপ প্রয়োগ করত। অন্যদিকে যখন এইভাবে করতে করতে এক সময় দেখেন, আমি অ্যাসে টেলিভিশন বাংলাদেশে এসছে, আমরা ফুল এইচডি টেলিভিশন নিয়ে আসছি, আমার দুইটা ডিএসএনজি, এবং এই দুইটা ডিএসএনজি, একটা হইল গাড়িতে আর একটা হইল পোর্টেবল, দুইটাই অকার্যকর। তার মানে তাদের নিয়ন্ত্রণের কারণে আমরা সেই জিনিসটাকে আমরা সবসময় জনগণের কথা তুলে ধরতে পারি নাই। তো জনগণের কথা যদি আমরা তুলে ধরতাম, এবং শেখ হাসিনা যদি তার নীতিতে যদি সঠিক রাষ্ট্র পরিচালনার মতো যদি মন মানসিকতা থাকতো, তাইলে কিন্তু তাকে আজকে যেভাবে পালাতে হয়েছে এইভাবে পালাইতে হতো না। কিন্তু পালায় গেলেও শেখ হাসিনা কিন্তু একলাই দুর্বৃত্তায়ন করে নাই, তার সাথে তার বাহিনী ছিল, হাইব্রিড ছিল। কিন্তু হাইব্রিড সব পজিশনে তারা বহাল তবিয়তে এখনো আছে। তো এর মধ্যে যখন তার উৎখাতের পরে, যখন এখন এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সৃষ্টি হলো, আমরা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে আমরা অত্যন্ত মূল্যায়ন করি এবং তাকে ভালো জানি। তো সেখানে তাদের যে প্রথম মানে শপথ নেওয়ার পরে যেই কর্মকাণ্ডগুলি করা তাৎক্ষণিক উচিত ছিল, সেটা করা হয়নি। এখনও কিন্তু দেখবেন যে তাদের যে হাইব্রিড চাটুকাররা এখনও কিন্তু অনেক জায়গায় বহাল তবিয়তে আছেন, এবং তাদের যেই থাকার কারণে এখন যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, তাদেরকে অনেক সময় মিসগাইড করার তালে তারা ব্যস্ত আছে। এবং যারা আমলা এবং যারা পুলিশের হাই অফিসিয়াল, তাদের নির্দেশেই কিন্তু আজকে নিরীহ পুলিশ বাহিনীকে কিছু হতাহত হতে হয়েছে। এবং এর নেপথ্যে কারা? পুলিশের নামে যে কলঙ্ক লেপন হয়েছে, এটা তো আমি মনে করি যে এটার হুকুমদাতাকে, তো আমরা হুকুমদাতা তো এখনো ধরতে পারি নাই। হুকুমদাতা তো প্রধান আসেনি, কিন্তু এটা বাস্তবায়নকারীকে, হাই অফিসিয়াল যারা তাদেরকে কমান্ড করত। কিন্তু কমান্ডাররা আল্লাহ চাইলে এখনো, বড় কমান্ডাররা এখনো মানে কেউ পালিয়ে গেছে, কেউ এখনো দরছোয়ার বাইরে আছে, আবার কেউ এখন নিজের সুর অন্যভাবে চেঞ্জ করে তারা এখন নিজেকে বর্তমান ছাত্র জনতার আন্দোলনের পক্ষ বলে সমর্থন করছে। তো এই জিনিসগুলো যখন আপনারা অ্যানালাইসিস করবেন, আমরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা অ্যানালাইসিস করলে
এই থলির বিড়াল বেরিয়ে আসবে যে কে আজকে তাদের এক সময়ের সহযোগী আর আজকে তারা এখন কোথায় আছে। আপনাদের লেখনী এবং আপনাদের চেষ্টার মাধ্যমে তারা জনসমক্ষে তাদেরকে পরিচিত এবং তাদেরকে আনা সম্ভব হবে। তা না হইলে এই দুর্বৃত্তায়নদেরকে যদি শেষ করা না যায় অথবা তাদের আইনের আওতায় না আনা যায়, তাইলে আমাদের ছাত্র জনতা, শিক্ষক এবং জনগণের আশার প্রতিফলন ঘটবে না। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে বিগত আন্দোলনে আপনার প্রত্যক্ষ ও পরোক্ষ বছরে আমি নিষ্পেষিত। আমাকে কয়েকবার ডিজিএফআইতে ডেকে নিয়েছিলেন। 2000 আপনারা মনে হয় আপনারা জেনেছেন এটা, যে আমার কতগুলি কোম্পানি আমি পরিচালনা করি। যখন ডিজিএফআই যে আমাকে ডেকে নিয়ে 4-5 দফা ডেকেছেন যে আমাদের এখানে দিগন্ত অথবা চ্যানেল ওয়ানের সাংবাদিক আছে, এদেরকে বিতাড়িত করে দেয়া। তখন আমি বলেছিলাম যে বাংলাদেশে টেলিভিশন ছিল গোটা চারেক, এখন এসে 40টা 50টা। তো আমি এদের দোষ না থাকলে আমি তাদেরকে বিতাড়িত করব কেন? তখন এই নিয়ে আমার অনেকবার তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে। তারপরে লাস্টলি 2018 সনে তখন ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার তানবীর ছিল, সে গত 4-5 জনকে নিয়ে আমার সাথে খুব কঠিনভাবে আলাপ আলোচনায় লিপ্ত হয়েছে। তো তাদের চোখ, তাদের মেজাজ, তাদের যেই দেখছি, তাতে আমার মনে হয় আমিও আর্গুমেন্ট করেছি ঠিকই, তো আমাকে হয়তো খোদা তাআলা রক্ষা করেছে। এখন যে আয়নাগরের সৃষ্টি দেখছি, হয়তো আমাকে এরকম আয়নাগরে তারা নিয়ে যেতে পারত। হয়তো আল্লাহর রহমত, খোদা তাআলার হুকুম, আমার মা বাবার দোয়া আছে বলেই এবং জনগণের সাথে আমি পরিচিত বলেই আমাকে তা করতে পারে নাই, আমাকে আয়নাগরে নেয় নেই। কিন্তু না নিলেও তারা কিন্তু এরকম একটা ছিল। তো এখন সেখান থেকে আসার পরে তখন আমি একটা কমিটমেন্ট করেছিলাম, একজনকে আমি বাদ দিব, সময় দেন। তো আমি যখন টেলিভিশনে ঘুরে আসলাম, ওই সাংবাদিকটার দেখলাম যে সে পরে রিপোর্টার্স ইউনিটিতে সে ইলেকশন করছে। তো আমি ভাবলাম যে আমি হঠাৎ এখন তাকে ইলেকশনতে বাদ দিব, 2-1 দিন অপেক্ষা করলাম। 2-1 দিন অপেক্ষা করায় আমি তাৎক্ষণিক না করাতে ডিজিএফের ব্রিগেডিয়ার তানবীর এবং তার অনুসারীরা র্যাবের যেই বিখ্যাত যেই দুর্নীতিবাজ, ওই যে আপনার বেনজির, তাকে দিয়ে এবং যেই সারোয়ার আলম, এখন সে আবার ডিপটি সেক্রেটারির প্রমোশনও পেয়েছে, তাদেরকে দিয়ে আমার এসএ ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমার 30 কোটি টাকার মাল নিয়ে গেছে। আমি নীরবে সহ্য করেছি এবং সেখানে বিভিন্ন ভিডিও দিয়ে আমাকে আমার মান সম্মান প্রতিপন্ন করেছে, কিন্তু করার কিছু ছিল না আমার। তার কারণ তখন দুর্বৃত্তায়নের যোগ, তাই আমি কিছু করতে পারি নাই। এই বিষয়ে মামলাও আছে এখনো। তো আমি কি আর বলবো। তো আমাকে এই ক্ষতিটা করার পরে তখন তো আমি দেখছি, পরবর্তী টাইমে অবশ্যই আমি তাদেরকে বিভিন্নভাবে মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও ছাঁটাই করেছি। তখন আমাকে বললে, যেমন আমরা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকেও তো স্বৈরাচার বললেন, অথচ উনি একটাও খুন করে নাই। একটা ছেলে গণতন্ত্র নিপাক যাক বলে যাকে খুন করা হয়েছে, সেটা এরশাদ সাহেব করেননি, আমার প্রশাসন করেননি। এই দুর্বৃত্ত আওয়ামী লীগই তখন এটাকে খুন করে ওনাকে খুনের তকমা দেওয়া হয়েছে। তো তাকে যদি আপনারা বলেন উনি স্বৈরাচার, তো শেখ হাসিনা কি স্বৈরাচার হবে? উনি অত্যন্ত নিন্দনীয় খুনি, যে কিনা আমাদের জাতীয় সেনাবাহিনীর চৌকস সেনা কর্মকর্তাদেরকে বিডিআর কিলিংসের নামে নাটকীয়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। এটা আমরা জানি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেটা আমরা তখন প্রকাশ করতে পারি নাই, কেউ প্রকাশ করতে পারি নাই, সবার মুখে ছিল তালা। তো আজকে আমরা বলার সুযোগ পেয়েছি এই জন্যে যে আমাদের ডক্টর প্রফেসর ইউনূস সাহেব তিনি বলেছেন যে আপনাদের মনের কথা আপনারা বলবেন, আমাদের সমালোচনা করবেন, কোনো অসুবিধা নেই। আজকে আমরা সেই বাকস্বাধীনতার সুযোগ সৃষ্টি হয়েছে, তাই আমরা অতীতের যেই অত্যাচার এবং এগুলি আমরা বলতে বাধ্য হচ্ছি। এবং আজকে যেটা বলা হচ্ছে যে দেখেন, আজকে 15-16 বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, এবং এই ক্ষোভটা যদি আপনার একদিকে চিন্তা করেন তাহলে দেখবেন যে এটা 50 বছরের পুঞ্জীভূত ক্ষোভ। ব্যবসায়ীরা
বলেন। স্বৈরাচারের দালালি করে দেশের যে অর্থনৈতিক সংকট ও অর্থপাচার করেছে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া উচিত আপনি মনে করেন? আমার মনে হয় আপনারা তো বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখছেন প্রশাসনের একেবারে নিম্ন থেকে উপর পর্যন্ত গত 15 বছরে তাদেরকে লুটেরা দুর্বৃত্তায়ন বানানো হয়েছিল, এবং এই দুর্বৃত্তায়নের পিছনে যে উন্নয়ন ডেভেলপমেন্ট ওয়ার্ক তো মানুষে করে, সরকার করে হলো তাদের সাময়িক দেশের জনগণের স্বার্থে, কিন্তু এই সময় যে উন্নয়নের নাম করা হয়েছে এটা হলো তাদের দলীয় অর্থ লুপাটের জন্য স্কিম, কিন্তু জনগণের চাহিদার প্রতিফলন নয়। তো এখানে এই যে জনগণের চাহিদার প্রতিফলন নয়, এটা হলো যেমন বা দলীয় প্রধান ওনার যেরকম পার্সেন্টেজ ছিল, যারা পরিকল্পনা করতো তাদের পার্সেন্টেজ ছিল, যেখানে কাজ সেখানের পার্সেন্টেজ ছিল। তো এই যে কাজেই একটা কাজকে টেনে লম্বা করার যত প্রয়াস ছিল, মানে বড় লম্বা করলে মানে 1000 টাকার কাজকে 1 কোটি টাকা করলে যে যে আমি কথাটা দেখাচ্ছি, তো সেটা যত লম্বা করতে পারে তখন কর্তাও খুশি হয়, প্রশাসনও খুশি হয়, যার কাজ তারও খুশি হয়। মানে একবারে প্রশাসনের A to Z পর্যন্ত এই কমিশন ঢুকেছিল, যাই কিনা যার জন্য আমাদের দেশে দেখেন আপনার করোনার সময় করোনাতে সারা বাংলাদেশ বন্ধ ছিল, যদিও আমার এসে পরিবহন জরুরি সার্ভিসে খোলা ছিল, সারা দেশ সরকারি অফিস প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু একনেক কিন্তু বন্ধ ছিল না। তার কারণটা কি? ওইটাই তো লাভের জায়গা। আজকে যারা দুর্বৃত্তায়ন করেছে ছাগল কাণ্ড আপনারা দেখেছেন যে আমি আজকে 45 বছরের পুরনো ব্যবসায়ী, আমি 5-6টা কোম্পানি পরিচালনা করি, আমি 20,000 টাকা দিয়ে খাসি কিনতে পারি না, আর সেই খাসি একটা কাস্টম কর্মকর্তা 15 লাখ টাকা খাসি কিনে, এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তো কাজেই দুর্বৃত্তের তো একটা সীমারেখা আছে। দুর্বৃত্ত করে স্বল্প পরিমাণে মানানসই ছিল, এমন দুর্বৃত্তায়ন করেছে যে সারা দেশকে, আমাদের জনসাধারণকে, আমরা ব্যবসায়ীকে রাস্তায় নামাই দিছে। আমাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের কথা যদি আসি, জাতীয় রাজস্ব বোর্ড এমনভাবে তার দ্বারা পরিচালিত হয়েছিল যে আমাদের ব্যবসায়ীদেরকে একেবারে নিষ্পেষিত করা, ট্যাক্সের পরিমাণ এত বাড়াইছে, হোল্ডিং ট্যাক্স বাড়াইছে, আর একটা ঢাকা সিটিকে 2টা ঢাকা সিটি করেছে। 2টা ঢাকা সিটি কেন করা হয়েছে? তো দুর্বৃত্তায়নের কারণে। ঢাকা সিটি একটা থাকবে, এবং থানা করাইছে, একটা থানারে 2টা-3টা থানা করাইছে। এইটা হলো তার দুর্বৃত্ত এবং জনসাধারণের ক্ষতি সাধন করে অনৈতিকভাবে অর্থ লুপাটের জন্য, আর কেউ যেন কোনো রকমের মুখ খুলতে না পারে সেটা মুখ বদ্ধ করার জন্য এই প্রয়াস। দেখুন এখানে যেহেতু করছে, তো এটি আসলে কি রহস্য সেটি যদি আপনি একটু জনগণের উদ্দেশ্যে বলে দেন। আসলে আমি ইদানিংকালে শুনছি যে অনেকে বলে, আমার নিউজম্যানরা বলে, ওই দিনকে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবে, একজন এসে আমার বলেই পেলো যে আসলে স্যার আপনি একটা কথা বলবো কই আমরা বলে ফেলছি। আসলে এরকম একটা কথা যদিও প্রচলিত আছে, আমি আসছে গ্রুপ অফ কোম্পানিজ, মানে এসে পরিবহন গ্রুপ। এসে পরিবহনকে সবাই চিনে, কেন চিনে? আমি 42 বছর ধরে সার্ভিস প্রোভাইড করে আসছি, এবং সারা বাংলাদেশে আমি প্রথম শ্রেণীর কোচ, কুরিয়ার এবং পার্সেল সার্ভিসের উদ্যোক্তা। বাংলাদেশে প্রথম নৈশ কোচ আমি চালু করেছি 82 সালে, আগে নৈশ কোচ ছিল না। এই নৈশ কোচের উদ্যোক্তাও ছিলাম আমি। তো বাংলাদেশে যে প্রান্তেই থাকুক না কেন, প্রত্যেকটা লোকেই সারা দেশে আমাকে এসে পরিবহনের মালিক হিসেবে চিনে, যদিও এখন আমি এসে টিভিতেও আমার তো মনে করে যে এসে পরিবহন বা এস আলম, ওর নাম হইল এস আলম, ওর মালিক হইল সাইফুল আলম মাসুদ। সে প্রখ্যাত ওই আওয়ামী লীগ নেতা, এই বাবু, কি বাবু যেন বলে ওনাকে, ওনার ভাগিনা শামসুল সাইফুদ্দিন, যে এস আলম গ্রুপের মালিক। আমি হলাম এসে পরিবহনের মালিক। 2000 বা 2000 আগ পরে উনি 2টা কোচ নিয়ে তখন আসছিল, কোচ এস আলম, আর আমারটা ছিল এসে পরিবহন। তো এস আলমরা অনেকে ভুল অনেকেই হয়তো মনে করেন যে বোধহয় এটা তাদের, আসলে না। আমি হইলাম সম্পূর্ণ আলাদা। আমি ওই চিটাগাঙ্গে মিস্টার আখতারুজ্জামান বাবু, সে ছিল প্রখ্যাত আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন সময়ের ব্যাংকের মালিকও ছিল।
এবং ওনার ভাগিনাও আবার এই বাংলাদেশে আপনারা শুনেছেন অনেকগুলি ব্যাংকের মালিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন কাছের লোক ছিল। আমি নয়, কিন্তু আমি যে আজকে মিডিয়া টেলিভিশন পেয়েছি, আমি টেলিভিশন পেয়েছি হলো আমাকে এই হোসেন মোহাম্মদ এরশাদ সাবেক প্রেসিডেন্ট আমাকে বলেছে, তখন আমি জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের বললাম, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, পাশাপাশি বাড়ির কারণে মূল্যায়ন করতাম। তো জিল্লুর রহমান সাহেবকে বলার পরে উনি আমাকে এসএ টিভির নাম প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাকে ছাড়পত্র দিয়ে এসএ টিভি দিল, কিন্তু আমি প্রধানমন্ত্রী দেয় নেই। করছে, তো এটি আসলে কি রহস্য সেটি যদি আপনি একটু জনগণের উদ্দেশ্যে বলে দেন। আসলে আমি ইদানিংকালে শুনছি যে অনেকে বলে, আমার নিউজম্যানরা বলে, ওই দিনকে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবো, একজন এসে আমার বলেই ফেললো যে আসলে স্যার আপনি একটা কথা বলবো কই আমরা বলে ফেলছি। আসলে এরকম একটা কথা যদিও প্রচলিত আছে, আমি আসছে গ্রুপ অফ কোম্পানিজ, মানে এসএ পরিবহন গ্রুপ। এসএ পরিবহনকে সবাই চিনে, কেন চিনে? আমি 42 বছর ধরে সার্ভিস প্রোভাইড করে আসছি এবং সারা বাংলাদেশে আমি প্রথম শ্রেণীর কোচ, কুরিয়ার এবং পার্সেল সার্ভিসের উদ্যোক্তা। বাংলাদেশে প্রথম নৈশ কোচ আমি চালু করেছি 82 সালে, আগে নৈশ কোচ ছিল না। এই নৈশ কোচের উদ্যোক্তাও ছিলাম আমি। তো বাংলাদেশে যে প্রান্তেই থাকুক না কেন, প্রত্যেকটা লোকেই সারা দেশে আমাকে এসএ পরিবহনের মালিক হিসেবে চিনে। যদিও এখন আমি এসএ টিভি তো আমার, তো মনে করে যে এসএ পরিবহন বা এস আলম, ওর নাম হইল এস আলম, ওর মালিক হইল সাইফুল আলম মাসুদ। সে প্রখ্যাত ওই আওয়ামী লীগ নেতা, এই বাবু, কি বাবু যেন বলে ওনাকে, ওনার ভাগিনা শামসুল সাইফুদ্দিন যে এস আলম গ্রুপের মালিক। আমি হলাম এসএ পরিবহনের মালিক। 2000 বা 2000 আগ পরে উনি দুইটা কোচ নিয়ে তখন আসছিল, কোচ এস আলম আর আমারটা ছিল এসএ পরিবহন। তো এস আলমরা অনেকে ভুল অনেকেই হয়তো মনে করেন যে বোধহয় এটা তাদের, আসলে না। আমি হলাম সম্পূর্ণ আলাদা। আমি ওই চিটাগাঙ্গে মিস্টার আখতারুজ্জামান বাবু, সে ছিল প্রখ্যাত আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন সময়ের ব্যাংকের মালিকও ছিল, এবং ওনার ভাগিনাও আবার এই বাংলাদেশে আপনারা শুনেছেন অনেকগুলি ব্যাংকের মালিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন কাছের লোক ছিল। আমি নয়, কিন্তু আমি যে আজকে মিডিয়া টেলিভিশন পেয়েছি, আমি টেলিভিশন পেয়েছি হলো আমাকে এই হোসেন মোহাম্মদ এরশাদ সাবেক প্রেসিডেন্ট আমাকে বলেছে, তখন আমি জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের বললাম, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, পাশাপাশি বাড়ির কারণে মূল্যায়ন করতাম।